সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি 1 মে 2024 বর্তমানে মেষ রাশিকে ছেড়ে প্রবেশ করবে বৃষ রাশিতে এবং এখানে 15 এপ্রিল 2025 সাল পর্যন্ত অবস্থান করবে। গুরুদেবের এই রাশি পরিবর্তনে বৃষ রাশির উপর কী প্রভাব পড়বে এবং কোন উপাচার করলে এর সুফলে আরও বৃদ্ধি হবে। তবে বিশেষ করে মনে রাখবেন, গ্রহের গোচর সম্পূর্ণ নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র। ভিডিওটি শুরু করার আগেই বলি, যদি প্রিয় দর্শক বন্ধুরা আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। বর্তমানে বৃষ রাশির যে সমস্ত জাতক জাতিকার গুরুর দশা, গুরুর মহাদশা কিংবা গুরুর অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের এই আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে 3টি নক্ষত্র অবস্থান করবে: সূর্যদেবের কৃত্তিকা নক্ষত্র, চন্দ্রদেবের রোহিণী নক্ষত্র এবং মঙ্গলদেবের মৃগশিরা নক্ষত্র। দেবগুরু বৃহস্পতি 1 মে বৃষ রাশিতে প্রবেশ করবে, কিন্তু তার আগে দেবগুরু বৃহস্পতি কিন্তু 16 এপ্রিল নক্ষত্র পরিবর্তন করেছে। সেটা হচ্ছে সূর্যদেবের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র, এবং কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করেই কিন্তু 1 মে রাশি পরিবর্তন করবে। এরপরে 13 জুন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে রোহিণী নক্ষত্র এবং 20 আগস্ট দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মঙ্গলদেবের মৃগশিরা নক্ষত্র। তার সাথে অক্টোবরের 9 তারিখ দেবগুরু বৃহস্পতি বক্রী হবে এবং 28 নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে প্রবেশ করবে আবার চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে। এরপরে ফেব্রুয়ারির 4 তারিখ 2025 দেবগুরু বৃহস্পতি মার্গী হবে এবং 10 এপ্রিল 2025 দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা এবং এইখানটাতেই 15 মে পর্যন্ত অবস্থান করবে 2025। তারপর আবার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মিথুন রাশিতে। ভূমি, ভবন, বাহন, সন্তান, বিদ্যা, জ্ঞান, ধর্ম, আধ্যাত্মিকতা এই সমস্ত কিছুই কিন্তু কারকত্ব দেবগুরু বৃহস্পতির। যদি জন্মকুষ্ঠিতে বৃহস্পতির অবস্থান খুব ভালো থাকে তাহলে কিন্তু এই সমস্ত জাতকরা প্রচণ্ড জ্ঞানী হয় এবং ভালো মন্দ বিচার করার ক্ষমতা যথেষ্ট হয়, খুব বেশি থাকে এদের মধ্যে। জ্যোতিষশাস্ত্রের সবথেকে শুভ গ্রহ হচ্ছে এই দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি। জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টিতেই রয়েছে অমৃতধারা। যেই স্থানে বসে সেই স্থানের তো ফল বৃদ্ধি করে এবং যেই স্থানে দৃষ্টি দেয় সেই স্থানেও কিন্তু শুভ ফলে বৃদ্ধি করে দেয়। তো যাই হোক, এই 3টা নক্ষত্র সম্বন্ধে আপনাদের একটু আলোচনা করি। কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র হচ্ছে নক্ষত্রমণ্ডলীর 3য় নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র 26.1 মেষ রাশি থেকে 10 ডিগ্রি বৃষ রাশি পর্যন্ত হয় এবং বৃষ রাশির অধিপতি শুক্রদেব এর প্রভাব রয়েছে এই নক্ষত্রের উপর। এই নক্ষত্রের স্বামী হচ্ছে সূর্য এবং এই নক্ষত্রের দেবতা হচ্ছে অগ্নি। কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণ মেষ রাশিতে পড়ে এবং বাকি 3টি চরণ কিন্তু বৃষ রাশিতে পড়ে। প্রত্যেকটা নক্ষত্রের মতন এই নক্ষত্রের কিন্তু একটা চিহ্ন কিংবা সিম্বল থাকে, সেটা হচ্ছে ধারালো চাকু। এই রকম ধার কৃত্তিকা নক্ষত্রের জাতকের মধ্যে দেখতে পাওয়া যায়। কৃত্তিকা নক্ষত্রে জন্মানো জাতকরা খুব সত্যবাদী হয় এবং এই সমস্ত জাতকরা নিজেদের প্রশংসা শুনতে কিন্তু ভালোবাসে না, বরঞ্চ নিজেদের মধ্যে কিসের অভাব রয়েছে সেই জিনিসটা শুনতে চায় এবং তার সংশোধন করে এগিয়ে যেতে চায়। নিজের কাজ একনিষ্ঠভাবে করতে চায়। কোনো কাজ যদি ধরে তো সেই কাজ যতক্ষণ পর্যন্ত শেষ করবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু করতে থাকে। যেহেতু বৃষ রাশির প্রভাব এই ইসের উপর পড়ছে, তো যার জন্য এরা একটা কাজ না শেষ করা পর্যন্ত সেকেন্ড কাজ কিন্তু ধরতে যায় না। এদের মানে একটা কাজের উপরই এরা ঊর্জাটা কেন্দ্রবোধ করে, যতক্ষণ কাজটা শেষ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত সেকেন্ড কাজ করতে যায় না। কৃত্তিকা নক্ষত্রের জাতকরা রাজনীতিতে বিশেষ সফল হয়ে থাকে, কারণ এরা নিজেদের কথা জনসাধারণের মধ্যে মানে সম্পূর্ণভাবে এরা তুলে ধরতে সক্ষম হয়। এরা অনুশাসনের মধ্যে চলতে ভালোবাসে এবং সামনের ব্যক্তির কাছ থেকেও এরা এই জিনিসটাই আশা করে যে ডিসিপ্লিনের মধ্যে থেকেই কিন্তু সমস্ত কাজ যেন সম্পূর্ণ করা হয়। এরা রিসার্চ জাতীয় জিনিসের উপর কাজ করতে খুব ভালোবাসে। ফ্যাশন ডিজাইন, শল্য চিকিৎসক এই সমস্ত কাজে কিন্তু এরা খুব উন্নতি করে। রোহিণী নক্ষত্র, যেটা চন্দ্রদেবের নক্ষত্র, নক্ষত্রমণ্ডলীতে 4র্থ নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র। বৃষ রাশিতে 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত থাকে। রোহিণী নক্ষত্রের 4টি চরণ বৃষ রাশির মধ্যে পড়ে। এই নক্ষত্র স্বামী হচ্ছে চন্দ্রমা এবং এর অধিপতি দেবতা হচ্ছে ব্রহ্মদেব। প্রত্যেকটি নক্ষত্রের মতন রোহিণী নক্ষত্রে একটি চিহ্ন কিংবা সিম্বল থাকে, সেটা হচ্ছে রথ, এবং এই চিহ্ন সংকেত দেয় গতিশীলতা। আমাদের জ্যোতিষশাস্ত্রের মতে রোহিণী নক্ষত্রকে সুন্দর, আকর্ষণ এবং খুব শুভ নক্ষত্র হিসাবেই কিন্তু মনে করা হয়। শুক্রদেব এবং চন্দ্রদেবের প্রভাবের ফলে রোহিণী নক্ষত্রের জাতকদের মধ্যে আকর্ষণ জিনিসটা খুব বেশি থাকে এবং এরা কালো হোক কিংবা ফর্সা হোক দেখতে কিন্তু খুব মিষ্টি হয় এবং এদের আয়ু খুব কম মনে হয়, অর্থাৎ 50 বছর বয়স হলে মনে হবে যে 30 বছর বয়স।
বিশ্বরাশিতে চন্দ্রমা উচ্চ হয়ে যায়, আর যদি রোহিণী নক্ষত্র হয়ে থাকে তাহলে কিন্তু এরা খুব কল্পনাপ্রবণ হয় এবং নিজেদের অভিব্যক্তি খুব ভালো করে ব্যক্ত করতে পারে। শুক্রদেব এবং চন্দ্রদেবের প্রভাব এই নক্ষত্রের জাতকের উপর খুব পড়ে, যার দরুন এরা কিন্তু খুব কলাপ্রেমী হয়, অর্থাৎ নৃত্যকলা, সঙ্গীতকলা, চিত্রকলা এই সমস্ত প্রতি কিন্তু এদের প্রচণ্ড বিশেষ একটা রুচি থাকে। যেহেতু চন্দ্রদেবের নক্ষত্র, তাই এই নক্ষত্রের জাতকরা খুব আবেগপ্রবণ হয় এবং ক্ষমাধাত্রীর মতন হয়, অর্থাৎ কোনো অন্যায় কাজ করলে তো সেই অন্যায় কাজ যে করেছে তারপর কিন্তু সে ক্ষমার চোখেই দেখে। শুক্র চন্দ্রের প্রভাবের ফলে এরা সুন্দর জিনিসটাকে বেশি পছন্দ করে এবং সুন্দরের প্রতি খুব অ্যাট্রাকটিভ হয় এবং লাক্সারি জিনিসটাকে খুব বেশি পছন্দ করে। এরা নিজেদের কাজের প্রতি খুব একনিষ্ঠ হয় এবং খুব দায়িত্ব নিয়ে কাজ করে। আবার মাঝে মধ্যে কী হয়, এরা এমন কিছু কাজের দায়িত্ব বেশি নিয়ে ফেলে যেগুলো কাজের এরা নিপুণতা থাকে না, যার ফলে কিন্তু নিজেকে সমস্যার মধ্যে জড়িয়ে ফেলে। মৃগশিরা নক্ষত্র হচ্ছে নক্ষত্র মণ্ডলীর পঞ্চমতম নক্ষত্র। মৃগশিরা নক্ষত্র স্বামী হচ্ছে মঙ্গল এবং চন্দ্র হচ্ছে এই নক্ষত্রের দেবতা। এই নক্ষত্রের 4টি চরণের মধ্যে 2টি চরণ পড়ছে বৃষ রাশিতে এবং 2টি চরণ পড়ছে মিথুন রাশিতে। অর্থাৎ এই নক্ষত্রের জাতকের মধ্যে বৃষ রাশির যেরকম গুণ থাকবে সেরকম কিন্তু আবার মিথুন রাশিরও গুণ দেখতে পাওয়া যায়। মৃগশিরা নক্ষত্রের বিস্তার হচ্ছে বৃষ রাশিতে 23.20 ডিগ্রি থেকে মিথুন রাশিতে 6.40 ডিগ্রি পর্যন্ত থাকে। মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ, তাই এই নক্ষত্রের উপর শুক্র, মঙ্গল এবং বুধের প্রভাব যথেষ্ট থাকে। প্রত্যেকটা নক্ষত্র মতন মৃগশিরা নক্ষত্রের সিম্বল রয়েছে বা কিংবা চিহ্ন রয়েছে, সেটা হচ্ছে কি হরিণের মাথা, তার উপরে 2টি সিং। তো হরিণের স্বভাব খুব চঞ্চল হয়, এরা বনে থাকে এবং এদিক ওদিক জঙ্গলে ঘুরে বেড়ায় এবং এই হরিণকে কিন্তু সুন্দরের প্রতীক হিসাবে মানা হয়। মৃগশিরা নক্ষত্রের জাতকরা খুব প্রকৃতিপ্রেমী হয়, প্রকৃতির সাথে এদের একনিষ্ঠ ঘনিষ্ঠ সম্পর্ক হয়। প্রাকৃতিক সৌন্দর্য এদেরকে খুব কাছে আকর্ষণ করে। এরা রিসার্চ জাতীয় কাজে খুব উন্নতি করে এবং খোঁজ জিনিসটাকে খুব বেশি পছন্দ করে এবং নতুন নতুন জায়গা ঘুরতে বেশি পছন্দ করে। ভিড়ভাড়টা একদমই পছন্দ করে না। এরা আগাম সতর্কতাও বুঝতে পারে, অর্থাৎ কোনো রকম যদি বিপদ আসতে চলেছে এরকম কিছু কিন্তু অ্যাডভান্স একটা সংকেত এরা কিন্তু বুঝতে পারে। যেহেতু বুধ, মঙ্গল এবং শুক্রের প্রভাব এর উপর পড়ে, এরা কিন্তু খুব ভালো সেলস এক্সিকিউটিভ হয়, এরা ভালো ইনভেস্টার হয় যারা, এবং ভালো বিজনেস অ্যাডভাইজারও হয়। এরা সরল, এদের স্বভাব খুব সরল হয় এবং কারোর সাথে সেরকম বন্ধুত্বও করতে চায় না, আবার কারোর সাথে শত্রুতাও করতে চায় না। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতি কিন্তু এই 3টি নক্ষত্রের উপরই গোচর সম্পন্ন করবে। তো এবার বলবো বৃষ রাশির ক্ষেত্রে এই যে গুরুদেব এই 3টি নক্ষত্রে যে গোচর করবে, তো এই নক্ষত্রের গোচরে বৃষ রাশির উপর কী প্রভাব পড়বে। বৃষ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি হচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য, আর দৈত্যগুরু শুক্রাচার্যের সাথে দেবগুরুর সম্পর্ক কিন্তু নৈসর্গিক শত্রুতা। বৃহস্পতি হচ্ছেন জ্ঞানের কারক এবং দৈত্যগুরু শুক্রাচার্য হচ্ছেন দৈত্যদের গুরু এবং তার সাথে ভৌতিক সুখ লাভের জ্ঞানের কারক। তো বর্তমান পরিস্থিতিতে এই দুই জ্ঞান তো সবারই প্রয়োজন। তো দৈত্যগুরু শুক্রাচার্য এবং দেবগুরু বৃহস্পতির জুতি তাই সর্বদাই কিন্তু ভালো, অর্থাৎ এই জুতিকে শুভ বলেই মনে করা হয়। যদি কারোর জন্মছকে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব যদি একসাথে বসে, সেটা কিন্তু শুভ বলেই মনে করা হয়। বিশ্বরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছেন অষ্টমপতি এবং একাদশ ঘরের অধিপতি, অর্থাৎ লাভের ঘরের অধিপতি। তো বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি কারক গ্রহ না। 1 মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে বিশ্বরাশিতেই প্রবেশ করবে, কিন্তু তার আগে 16 এপ্রিল দেবগুরু বৃহস্পতি কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে, সেটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে কিন্তু প্রবেশ করছে। আর এই কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করেই কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব, যেটা বৃষ রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে 4র্থ ঘরের অধিপতি, যেটা হচ্ছে সিংহ রাশি। তো এইখানটাতে কিন্তু 13ই জুন পর্যন্ত থাকবে, তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করে রোহিণী নক্ষত্র প্রবেশ করবে এবং আগস্টের 20 তারিখ প্রবেশ করবে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে এবং 9 অক্টোবর দেবগুরু বৃহস্পতি বক্রী হবে। 28 নভেম্বর আবার বক্রী হয়ে প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে। এরপরে ফেব্রুয়ারির 4 তারিখে দেবগুরু বৃহস্পতি মার্গী হবে এবং 10 এপ্রিল মার্গী হয়ে প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে এবং 15 মে 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এই মিথুন রাশিতেই বৃষ রাশিতে থেকে মিথুন রাশিতে আবার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মিথুন রাশিতে। বৃষ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই গোচর রাশির উপরই যথেষ্ট ভালো হতে যাচ্ছে, তবে কিছু ক্ষেত্রে কিছুটা হলে একটু অসুবিধা করবে। তো যাই হোক, সেগুলো বলছি। দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টি, পঞ্চম দৃষ্টি যেটা কন্যা রাশির উপর পড়বে, যেটা রাশির পঞ্চম ঘর। সপ্তম দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশির উপর, যেটা বৃষ রাশির ক্ষেত্রে সপ্তম ঘর, এবং নবম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে, যেটা হচ্ছে মকর রাশি, নবম ঘর। তো দেবগুরু বৃহস্পতি যখন কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের
মায়ের শারীরিক অবস্থা যথেষ্ট উন্নতি হবে, মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে, বন্ধু বান্ধবদের সঙ্গ যথেষ্ট পাবেন। যাদের বাড়ি ঘরের স্বপ্ন ছিল বহুদিনের, তাদের কিন্তু বাড়ি ঘরের স্বপ্ন পূরণ হবে এই সময়। জায়গা জমির সমস্যায় যারা ভুগছিলেন এতদিন, তাদের সমস্যার সমাধান হবে এই সময়। ভূমি ভবন বাহনের সুখ যথেষ্ট পাবে। এবং যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এ সময় যথেষ্ট সফল হবে। এরপরে গুরুদেব 13ই জুন 2024 রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, চন্দ্রদেবের নক্ষত্র। আর চন্দ্রদেব কিন্তু বিশ্বরাশিতে উচ্চ হয়ে যায়। তো এই সময় বিশ্বরাশির জাতক জাতিকারা যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন, যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু কাজে যথেষ্ট গতি বাড়বে, বেতনও যথেষ্ট বৃদ্ধি হবে এবং প্রমোশনের যোগ রয়েছে। ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। ছোট ভাই বোনদের কিন্তু এই সময় সাহায্যও কিন্তু জাতক পাবে। সমাজে কিন্তু একটা নতুন পরিচিতি হবে এবং কর্মে প্রচণ্ড ছোটাছুটি ব্যস্ততা এগুলো কিন্তু বাড়বে। তার সাথে কর্মস্থানে ভাগ্য যথেষ্ট সাথ দেবে। এই সময় কর্মক্ষেত্রে বিশ্বরাশি জাতক জাতিকারা 10 কদম এগিয়ে থাকবে এবং নিজের পুরুষত্বর জোরে সুখ স্বাচ্ছন্দ্য এগুলো কিন্তু সব অর্জন করবে এই বিশ্বরাশি। এরপরে 20 আগস্ট দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে কিন্তু মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরা নক্ষত্র। মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে এবং মঙ্গলদেব কিন্তু হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি। সপ্তম ঘরটাকে বৃশ্চিক রাশি আর দ্বাদশ ঘরটা হচ্ছে কিন্তু মেষ রাশি। গুরুদেবের এই নক্ষত্রে অবস্থানের ফলে জীবনসাথীর সাথে সম্পর্ক যথেষ্ট উন্নতি হবে। সংসারে কিন্তু একটা সুখের আবহাওয়া থাকবে। জীবনসাথীর স্বাস্থ্যও কিন্তু যথেষ্ট উন্নতি হবে। তার সাথে এই সময় কিন্তু জীবনসাথীর সাপোর্টও পাবেন। এবং যারা পার্টনারশিপে ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু এই সময় যথেষ্ট ভালো। এই সময় কিন্তু পার্টনারশিপের মধ্যে একটা নতুন ডিল হবে। এবং যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন বা বিদেশের সাথে কোনো রকমভাবে কর্মসূত্রে জড়িত, তাদের কিন্তু কাজে যথেষ্ট অগ্রগতি হবে এবং ব্যবসার দরুন বড় একটা ইনভেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময় কিন্তু ব্যবসা বাণিজ্য যথেষ্ট প্রসার পাবে। যে সমস্ত উচ্চশিক্ষার্থীরা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন শিক্ষা লাভের জন্য, তাদের কিন্তু যাত্রা হবে। যারা ভিসা জাতীয় শিক্ষার যারা রিসার্চ জাতীয় শিক্ষার সাথে জড়িত, গবেষণার কাজে জড়িত, তাদের কাজে কিন্তু অর্থাৎ যে সমস্ত কাজগুলো কিন্তু প্রচণ্ড গোপনে হয়, সেই সমস্ত কাজে জাতক যথেষ্ট সফল হবে। গুরুদেবের পঞ্চম দৃষ্টি সন্তান ঘরে পড়ছে। বিশ্বরাশির মায়েরা এই সময় সন্তান সুখ যথেষ্ট পাবে এবং যে সমস্ত পিতামাতারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছিলেন, তাদের সন্তানের প্রগতিতে যথেষ্ট আনন্দ উপভোগ করবে এবং তারা চিন্তামুক্ত হবেন। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট সময় কিন্তু গুরুদেবের এই গোচর। এ সময় কিন্তু নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি হবে। তার সাথে বাড়িতে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে। 20 আগস্টের পর থেকে জাতক জাতিকার মানে যে সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকাদের বিবাহ হচ্ছিল না, তাদের কিন্তু সম্বন্ধ আসা যথারীতি চালু হয়ে যাবে এবং বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। তবে বিশেষ করে মনে রাখবেন, যেহেতু গুরু কিন্তু অষ্টমপতিও কিন্তু রাশির উপর বসেছে, এই সময় কিন্তু শারীরিক অসুস্থতাও দিবে। যেমন পেটের অসুখ 100% দিবে, পেটের অসুখ হবেই এই সময়। অতএব নিজেদের খাওয়া দাওয়ার উপর যথেষ্ট কন্ট্রোল করবেন। তাছাড়া সব দিক থেকে বিশ্বরাশির কিন্তু এই গুরুদেবের গোচর ভালো হতে যাচ্ছে। গুরুদেবের গোচরের সুফলে বৃদ্ধি করতে হলে আমি বলবো মন্দিরের পূজারীদের 5 রকম ফল দক্ষিণা দিয়ে পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। এছাড়া যদি কোনো মন্দিরের দায়িত্ব নিতে পারেন, কোনো মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঝাড় দেওয়া, তারপর যাই হোক যেগুলো পূজার কাজগুলো সেগুলোতে সাহায্য করা, এগুলো করলে কিন্তু গুরুদেবের বলে যথেষ্ট বৃদ্ধি পাবে। এছাড়া যে সমস্ত দুস্থ শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে না, নিজেদের খাতাপত্র বইপত্র কিনতে পারে না, তাদেরকে শিক্ষার সামগ্রী দিয়ে সাহায্য করুন। দেখবেন আপনার গুরুদেব যথেষ্ট বলবান হবে। সমস্ত কিছু করলে গুরুদেব যথেষ্ট বলবান হবে এবং গুরু যত বলবান হবে তত কিন্তু আপনাদের জন্য যথেষ্ট লাভ নিয়ে আসবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। খুব তাড়াতাড়ি বললাম, একটু কষ্ট করে শুনবেন। মানে এতটা স্কিপ তো। গুরুদেবের এই গোচর নিয়ে যদি আজকে বিশ্বরাশি সম্বন্ধে আলোচনা করি তো 2 থেকে 3 ঘন্টা লাগবে। এত সুন্দর জিনিস তৈরি হয়েছে বিশ্বরাশির জন্য। তো যাই হোক, আপনাদেরকে আমি খুব সংক্ষেপেই বললাম। আপনার এই যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।